তারেক রহমানের চীন সফরের পর চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর চালুর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ তো বিষয়টা এমনভাবে সামনে আনতেছেন যা শুনে মনে হয় যে আগামী 1-2 বছরের মধ্যেই হয়তোবা চট্টগ্রাম থেকে সরাসরি চীনে যাওয়া যাবে। চীন পুরো চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত পুরো জায়গার রাস্তাঘাট সব বানায় ফেলছে, এখন শুধু বাস ট্রেন চালু হওয়ার পালা। আবার যেহেতু ভারত বাংলাদেশের চীন ঘনিষ্ঠতায় অখুশি, তাই এই প্রস্তাবটাকে তারেক রহমানের ব্যাপক ভারত বিরোধী অবস্থান হিসেবেও কেউ কেউ দেখাচ্ছেন। তো ব্যাপারগুলো কি এতটাই সহজ? প্রথমত, মিয়ানমার একটা আলাদা দেশ, এইটা চীনের কোনো অংশ না। সো চীনের চাওয়া আর মিয়ানমারের চাওয়া কিন্তু এক জিনিস না। দ্বিতীয়ত, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। মিয়ানমারের যেই সরকারের উপর চীনের প্রভাব আছে, করিডোর অঞ্চলের নিয়ন্ত্রণ কিন্তু আবার সেই সরকারের হাতে নাই। একই সাথে এই প্রস্তাবের সম্প্রতি আমেরিকার সাথে করা বাংলাদেশের চুক্তিটাও একটা বাধা হিসেবে কাজ করতে পারে। সো এত লাফানোর কিন্তু কিছু নাই আসলে। তবে হ্যাঁ, এই করিডোর বাস্তবায়ন করাটা অসম্ভব কিছু না, কিছু উপায় অবশ্যই আছে। আর বাংলাদেশের জন্য এই করিডোর একটা বিশাল কৌশলগত রাজনীতির অংশ। ফলে আলোচনা যেহেতু উঠেছে, তাই চীনের করা এই প্রস্তাবের বিস্তারিত আমাদেরকে জানতেই হবে। তো মূলত চীন কি কি প্রস্তাব দিয়েছে, সেটার সম্ভাব্যতা আসলে কতটুকু, এখানে বাংলাদেশের লাভ এবং ক্ষতি আসলে কতটা, এবং এইটা নিয়ে এই অঞ্চলের জটিল ভূরাজনীতি সবকিছু জানবো আজকের ভিডিওতে। সাথে এটাও জানবো যে এইরকম করিডোর আরো যাদের সাথে চীন আগে করেছে তাদের বর্তমান অবস্থাটা আসলে কি। তো চলেন আলোচনা শুরু করি। তবে হ্যাঁ, খেয়াল করে দেখেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো আলোচনায় ঢোকার আগে দুইটা শব্দ ভালো করে বোঝা দরকার। এক, করিডোর, দ্বিতীয়ত ট্রানজিট। দেখেন, ট্রানজিট হলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় তৃতীয় একটি দেশের ভূমি, সড়ক বা রেলপথ ব্যবহার করার সুবিধা। যেমন বাংলাদেশ যদি নেপালে পণ্য পাঠাতে চায়, তবে সড়ক পথে ভারতের ভেতর দিয়ে যেতে হবে, এটাই মূলত ট্রানজিট। আর করিডোর মানে শুধু একটা রাস্তা না, করিডোর হচ্ছে 2 বা ততোধিক দেশকে সংযুক্ত করা এমন একটা নির্দিষ্ট রোড যেখানে পণ্য, মানুষ, যানবাহন, জ্বালানি বা তথ্য দ্রুত এবং কম খরচে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। এই রুটে শুধু মহাসড়কই থাকে না, প্রয়োজন অনুযায়ী রেল লাইন, সমুদ্র বন্দর, শুল্ক বা কাস্টম সুবিধা, গুদাম, শিল্পাঞ্চল, এমনকি তেল গ্যাসের পাইপলাইনও থাকতে পারে। অর্থাৎ একটি করিডোর হলো পরিবহন, বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমের সমন্বিত নেটওয়ার্ক। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর বলতে মূলত এমন একটা সংযোগ ব্যবস্থার কথাই মূলত বলা হচ্ছে, যেখানে চট্টগ্রাম বন্দর থেকে মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত সড়ক, রেল এবং লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। উদ্দেশ্য শুধু যাতায়াত নয়, বরং বাণিজ্য বৃদ্ধি করা, এই অঞ্চলে বিনিয়োগ আকর্ষণ করা, শিল্পায়ন এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করা। এর আওতায় মিয়ানমার বা চীন বাংলাদেশের বন্দরে যেমন পণ্য খালাস করবে এবং সড়ক পথে তাদের দেশে তা নিয়ে যাবে, আবার বাংলাদেশও চাইলে কিছু জিনিস মিয়ানমারের বন্দরে খালাস করতে পারবে এবং সেটাও আমাদের দেশে সড়ক পথে নিয়ে আসতে পারবে। আবার চীন বাংলাদেশ অংশে তাদের কোম্পানির কারখানা স্থাপন করতে পারবে, যেটার কাঁচামাল তারা আমাদের বন্দরে খালাস করে নিতে পারবে, অথবা আমাদের বন্দর দিয়ে সেই কারখানার পণ্যগুলো তারা রপ্তানিও করতে পারবে, আবার তাদের দেশ থেকে সড়ক পথে কাঁচামাল নিয়েও আসতে পারবে। এই এত সব অর্থনৈতিক কাজের জন্য এই অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র থাকবে, গুদাম থাকবে, তেলের পাম্প থাকবে, হোটেল থাকবে ইত্যাদি। তার মানে এই করিডোরটা এমন হবে যে জায়গা যার যার, কিন্তু অর্থনৈতিক কাজ করবে 3 দেশ মিলেই। ফলে সবারই খরচ এবং সময় দুটাই বেঁচে যাবে। আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। দেখেন, চীন কিন্তু পাকিস্তানে $62 বিলিয়ন খরচ করে সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করেছে। এই করিডোরে আছে সড়ক, রেল, বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দর। চীনের পণ্য এখন পাকিস্তানের গুয়েদার বন্দর দিয়ে আরব সাগরে যায় এবং সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আবার পাকিস্তানও কিন্তু চীনের বিনিয়োগ করা এই বন্দর এবং রাস্তা তাদের কাছে ব্যবহার করে। আর এই মডেলে চীন এখন বাংলাদেশের সাথেও কিছু একটা করতে চায়। তবে করিডোরের কিন্তু আরেকটা দিকও আছে। যদি এমন হয় যে একটা দেশ তার নিজেরই অন্য একটা অংশে যেতে চায় এবং এই ক্ষেত্রে মাঝখানে সে আরেকটা দেশের ভূমি ব্যবহার করে, তবে এইটাকেও কিন্তু করিডোরই বলা হয়। যেমন ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে যদি ভারতেরই অন্য একটা অংশে যায়, তবে এটাকে কিন্তু করিডোর সুবিধা বলে। আর বাংলাদেশ যখন ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশ নেপাল বা ভুটানে যেতে চাইবে, তখন ওইটা ট্রানজিট। আশা করি এখন বুঝতে পারছেন যে মিয়ানমার, চীন এবং বাংলাদেশকে নিয়ে যেই অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে, এইটা কিন্তু একটা সমন্বিত প্রকল্প, বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। মূলত 26 জুন 2026 বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে তারেক রহমান এবং শি জিনপিং এর বৈঠকে চীন এমন একটি প্রস্তাব দেয়, যেখানে চায়না, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর গঠনের প্রস্তাব করা হয়, যেটার মূল রুট হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের
কিউকফিউ বন্দর হয়ে মান্দালয়, তারপর চীনের ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত। আর এই প্রস্তাবের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই রুটে কিন্তু ভারত নাই। বাংলাদেশ থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে চীন, মানে ভারতকে পাশ কাটিয়ে অন্য একটা কূটনৈতিক মহলে বাংলাদেশের সরাসরি যুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিডি নিউজ 24 এর প্রতিবেদন থেকে জানা যায় যে করিডোরের রুট হবে দুটো শাখায়। কুনমিং থেকে মান্দালয় পর্যন্ত একটাই পথ, কিন্তু তারপর একটা শাখা যাবে ইয়াঙ্গুনের দিকে, আরেকটা শাখা যাবে রাখাইনের কিউকফিউ গভীর সমুদ্র বন্দরের দিকে। আর সেখান থেকেই সড়ক এবং রেলপথের সংযোগ হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের সাথে। তো শুনতে খুবই সহজ লাগতেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ না। আর এই যে অর্থনৈতিক করিডোরের ধারণা, এইটা কিন্তু নতুন কিছু না। 1999 সালে বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার বা BCIM ফোরামের অধীনে এই করিডোরের পরিকল্পনা করা হয়েছিল এবং 2013 সালে সেই উদ্যোগ আন্তঃসরকার স্বীকৃতিও পেয়েছিল। আর সেই পরিকল্পনায় কিন্তু ভারতও ছিল এবং সেটা ছিল 4 দেশ মিলে একটা বড় আঞ্চলিক সংযোগ ব্যবস্থা তৈরির স্বপ্ন। কিন্তু ধীরে ধীরে ভারত এই উদ্যোগ থেকে সরে যায়। কারণ হচ্ছে দুইটা। প্রথমত, চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বা BRI নিয়ে। BRI জিনিসটা কি? সেটা হচ্ছে চীন মূলত তার বিভিন্ন রাস্তাঘাটের মাধ্যমে পুরো এই অঞ্চলের সকল দেশকে কানেক্ট করতে চায় অর্থনৈতিক কার্যক্রমের কথা বলে। আর এই প্রকল্পটা নিয়ে মূলত ভারতের ভূরাজনৈতিক আপত্তি এবং অনীহা আছে। কারণ ভারত মনে করে যে BRI আসলে চীনের কৌশলগত আধিপত্য বিস্তারের একটা হাতিয়ার, যেটাতে ভারত যেতে চায় না। দ্বিতীয়ত, 2017 সালের পর থেকে চীন এবং ভারতের সম্পর্ক কিন্তু ক্রমশ খারাপ হতে শুরু করেছে। এর মধ্যে আমরা দেখেছি ডোকলাম সংকট, গালওয়ান সংঘর্ষ ইত্যাদি। ফলে ভারত আর এই BCIM নিয়ে সক্রিয় থাকে নাই। তবে চীন কিন্তু তার কাজ থামিয়ে বসে থাকে নাই, বরং মিয়ানমারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটা অর্থনৈতিক অঞ্চল সে তৈরি করে ফেলেছে, যার নাম চীন মিয়ানমার ইকোনমিক করিডোর বা CMEC। আর এইটাই এখন সম্প্রসারিত করে সরাসরি বাংলাদেশের সাথে যুক্ত করার পরিকল্পনা নেওয়ার কথা চলছে। মূলত এটাই এখন সম্ভাব্য চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর হিসেবে আলোচিত হচ্ছে। আশা করি করিডোরের ব্যাপারটা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন। এইটা আসলে একটা বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। এখন কথা হচ্ছে, এই করিডোরটা যদি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ আসলে এখান থেকে কি কি সুবিধা পাবে। মূলত বাংলাদেশের সামনে বেশ কয়েকটা বড় বড় সুবিধা কিন্তু আছে। প্রথমত, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ব্যাপক। প্রচুর পণ্য দুই দেশের মধ্যে আনা নেওয়া করা হয়। আর করিডোর হলে সমুদ্রপথে 15 থেকে 25 দিনের পরিবর্তে মাত্র 24 ঘন্টায় চীনে পণ্য পাঠানো যাবে এবং পরিবহন এবং লজিস্টিক খরচ 40% পর্যন্ত কমে আসতে পারে। এই একটা পরিবর্তন বাংলাদেশের পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানি খাতকে নতুন প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে। আমাদের পোশাক শিল্পের জন্য কাঁচামাল আমরা কিন্তু চীন থেকে আনি। সড়ক পথে এইটা আনা গেলে সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে। দ্বিতীয়ত, চীনা বাজারে প্রবেশ। বাংলাদেশ ইতিমধ্যে চীনের কাছ থেকে তার 97% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। আর করিডোর চালু হলে এই সুবিধাকে আরো কার্যকরভাবে ব্যবহার করে চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্য দ্রুত এবং সস্তায় পৌঁছানো যাবে। তৃতীয়ত, ভারত নির্ভরতা কমবে। এটি সম্ভবত সবচেয়ে বড় কৌশলগত লাভ। আমরা কিন্তু চিকিৎসার জন্য ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল। বিদেশের রপ্তানির জন্য ভারতের কিছু বন্দরের উপরও আমরা নির্ভরশীল। আর এই সুবিধাগুলো ভারত হুটহাট করে বন্ধ করে দিত আর আমাদেরকে বিপদে ফেলতো। চীনের সাথে সরাসরি করিডোর চালু থাকলে এই একচেটিয়া নির্ভরতা আমাদের কমে যাবে। তখন 24 ঘন্টার মধ্যেই সড়ক পথে বাংলাদেশ থেকে চীনে যাওয়া যাবে। ফলে পণ্য নেওয়া যাবে এবং মানুষকেও চিকিৎসার জন্য কুনমিং পাঠানো যাবে। আবার ওইদিকে চীন যেহেতু সরাসরি বাংলাদেশের বন্দর এবং ভূখণ্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, ফলে তারা বাংলাদেশে অনেক বেশি বিনিয়োগ করতে চাইবে এবং তাদের প্রয়োজনে আমাদের বন্দরের উন্নয়ন তারা ঘটাতে থাকবে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিস তারা বাংলাদেশে স্থাপন করতেও আগ্রহী হবে, যা বাংলাদেশের অর্থনীতিকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে। তবে এই প্রকল্পের কিছু সম্ভাব্য ঝুঁকিও আছে, সেগুলো কিন্তু কম না। প্রথমত, ঋণের ফাঁদ। দেখেন, চীনের BRI প্রকল্পগুলো নিয়ে কিন্তু একটা সতর্কবার্তা বিশ্বজুড়ে আছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ। ঋণ পরিশোধ করতে না পেরে শ্রীলঙ্কাকে কিন্তু বন্দরটি 99 বছরের জন্য চীনের কাছে লিজ দিতে হয়েছে। ফলে করিডোরের অবকাঠামো নির্মাণের জন্য যদি বাংলাদেশ চীনের কাছ থেকে ব্যাপক পরিমাণে ঋণ গ্রহণ করে, তবে বাংলাদেশও কিন্তু এই একই ঋণের ফাঁদের ঝুঁকিতে পড়তে পারে। আর এখানেই কূটনৈতিক খেলাটা আমাদেরকে খেলতে হবে। যতটুকু পারা যায় ঋণ মডেলে না গিয়ে বিনিয়োগ মডেলে যেতে হবে। চীন নিজেরা বিনিয়োগ করে সবকিছু বানিয়ে দিক, পরে তারা এখান থেকে লাভের অংশ নিয়ে যাক। এতে আমাদেরও লাভ, আমরা কোনো চাপে পড়লাম না, তাদেরও লাভ। আবার এই সংক্রান্ত আরো 3টা বৈশ্বিক উদাহরণ চলেন দেখি, তাহলে বুঝতে পারবো যে ঝুঁকির লেভেলটা আসলে কোন পর্যায়ে যেতে পারে। যেমন CPEC বা চায়না পাকিস্তান
ইকোনমিক করিডোর পাকিস্তানে অবকাঠামোগত উন্নয়ন ঘটালেও সেখানে নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বেলুচিস্তানের বিদ্রোহীরা চীনের এই কার্যক্রমকে ভালোভাবে নেয় নাই, ফলে তারা পাকিস্তানে বেশ সংকট তৈরিতেও কিন্তু কাজ করছে। দ্বিতীয়ত, লাওস চীন রেলপথ বাণিজ্য এবং পর্যটক বাড়ালেও লাওসের অর্থনৈতিক নির্ভরতা কিন্তু চীনের দিকে অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে লাওস এখন প্রতিযোগিতামূলক বৈদেশিক বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মানে এইসব করিডোরের একটা প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিকভাবে একদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা। চীন যেহেতু বিশাল পণ্যের দেশ, তাই এমনও হতে পারে যে চীন থেকে এমন সব পণ্য দেশে আসা শুরু করলো যেগুলোর ফলে দেশীয় ওই পণ্যের উৎপাদন কমে যায়। আবার চীন যেহেতু পশ্চিমাদের বিরোধী শক্তি, তাই এমনও হতে পারে যে চীনের সাথে গভীর অর্থনৈতিক সংযোগের ফলে বিশ্বের অন্যান্য অংশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আর মনে রাখতে হবে, আমাদের পোশাক শিল্পের বাজার কিন্তু পশ্চিমাদের উপর নির্ভরশীল। তবে এই জায়গায় একটা ছোট্ট ব্যতিক্রম উদাহরণও আছে। দেখেন, ভিয়েতনাম কিন্তু চীনের সঙ্গে ব্যাপক পরিমাণে বাণিজ্য করে এবং তারাও কিন্তু এরকম অর্থনৈতিক করিডোরের মাধ্যমে কানেক্টেড। কিন্তু ভিয়েতনাম এত বাণিজ্য করলেও নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে অন্যান্য পরাশক্তির সঙ্গেও কিন্তু সমান্তরাল সম্পর্ক বজায় রেখেছে। তার মানে তারা অর্থনৈতিক সংযোগ করেছে ঠিক আছে, কিন্তু কূটনৈতিকভাবে আনুগত্য স্বীকার করে নাই। এই ব্যাপারটা বাংলাদেশকেও মনে রাখতে হবে। তো চলুন আরো কয়েকটা ঝুঁকি একটু দেখি। প্রথমত, সীমান্ত নিরাপত্তার নতুন ঝুঁকি তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। যেমন, করিডোর চালু হলে সীমান্ত নিরাপত্তা, অস্ত্র এবং মাদক পাচার এবং বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেই অংশ দিয়ে বাংলাদেশ করিডোরে যুক্ত হবে, মিয়ানমারের ওই অংশটায় কিন্তু অনেক বিদ্রোহী গোষ্ঠী আছে। মাদক চোরা কারবারের জন্য কিন্তু এইটা একটা প্রসিদ্ধ রাস্তা। দ্বিতীয়ত, ভারতের সাথে সম্পর্কের চাপ। ভারত ইতিমধ্যে জানিয়েছে যে তারা পরিস্থিতিটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা যদি তীব্র হয়ে যায়, তবে বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে চাপের মুখে পড়তে পারে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বিশাল বড় সীমানা, তাই ভারত এই সীমান্ত কেন্দ্রিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। আবার সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করেছে, যে চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশ তৃতীয় এমন কোনো দেশের সাথে এমন কিছু করতে পারবে না যেটা আমেরিকার স্বার্থে আঘাত করে। এখানে তৃতীয় দেশ বলতে আমেরিকা মূলত চীন এবং রাশিয়াকেই বুঝিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ এই চুক্তিতে থাকা অবস্থায় এই করিডোরে যুক্ত হতে পারবে কিনা সেটাও একটা বড় চ্যালেঞ্জ। আবার এই চুক্তিতে থাকাটাও কিন্তু দরকার পোশাক শিল্প রক্ষা করার জন্য। সো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে হালকা করে উভয় সংকটের মধ্যেই কিন্তু আছে। এখন কথা হচ্ছে, ঠিক আছে, ঝুঁকিগুলো না হয় যে কোনো মূল্যে মোকাবেলা করে করিডোর বাস্তবায়ন করা হলো। ধরলাম চীন তার বিশাল শক্তি নিয়ে এই অঞ্চলে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে মিয়ানমার তো চীনের রাজ্য না, মিয়ানমার আলাদা একটা দেশ। তো এই করিডোরে মিয়ানমার ঠিক কতটা রাজি হবে, আবার রাজি হলেও তার পরিধি কতটা হবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দেখেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার সরকার চীনের সমর্থন পেয়েছিল এবং ধরে নেওয়া হয়েছিল যে মিয়ানমারের সামরিক সরকার টিকেই আছে মূলত চীনের সমর্থন এবং সহায়তা নিয়ে। তাই বলে কি মিয়ানমার নিজের সার্বভৌমত্বের কথা একবারও ভাববে না? দেখেন, সামরিক অভ্যুত্থানের পর চীনের সমর্থন পেলেও মিয়ানমার কিন্তু ভারতের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলেছে। উচ্চ পর্যায়ের বৈঠকে মিয়ানমারের নেতৃত্ব ভারতকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে কোনো নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে না। এটি মিয়ানমারের দীর্ঘদিনের ব্যালেন্স অফ পাওয়ার নীতির প্রতিফলন। কারণ মিয়ানমার খুব ভালো করে জানে যে এককভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়লে তার কৌশলগত স্বাধীনতা সংকুচিত হতে পারে। অর্থাৎ চীন চাইলেই এই করিডোরকে একচেটিয়াভাবে নিজের ভূরাজনৈতিক হাতিয়ারে পরিণত করতে পারবে, এইটা নিশ্চিতভাবে কিন্তু বলা যায় না। আবার চিন্তা করে দেখেন যে এই করিডোরটা যে রাখাইন রাজ্যের ভেতর দিয়ে যাবে, সেই রাখাইন রাজ্যও কিন্তু একটা কার্যত যুদ্ধক্ষেত্র হয়ে আছে। ধরে নিলাম যে চীনের প্রভাব মিয়ানমার সরকারের উপরে আছে, কিন্তু এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো মূলত রাখাইন রাজ্য এখন মিয়ানমার সামরিক সরকারের কার্যকর নিয়ন্ত্রণের বাইরে আছে। আরাকান আর্মি নামের যে জাতিগত সশস্ত্র সংগঠন, এইটা এই রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি নিয়ন্ত্রণ করে। জান্তা সরকার শুধু কিউকফিউ, রাজধানী সিত্তোয়ে এবং মানাউং দ্বীপ দখল করে রেখেছে। কিন্তু কিউকফিউ থাকা সত্ত্বেও যেখানে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটা হচ্ছে, সেটাও কিন্তু এখন বিদ্রোহীদের সক্রিয় অবরোধের মধ্যে আছে। তার মানে বুঝতেই পারতেছেন এই অঞ্চলে আরাকান আর্মির কিন্তু অবস্থান খুবই সক্রিয়। আর এই যে ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি, এইটা কিন্তু ইতোমধ্যেই চীনের যে বিভিন্ন বিনিয়োগ এই অঞ্চলে ছিল, সেইটাকে ধ্বংস করতে শুরু করেছে। যেমন কিউকফিউতে চীনের অর্থায়নে নির্মিত 14 কোটি ডলারের একটি বিদ্যুৎ কেন্দ্র ধীরে ধীরে ভেঙে অপসারণ করে নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ
চীন নিজেই এখানে বিনিয়োগ টিকিয়ে রাখতে পারতেছে না। যেই রাস্তার মাধ্যমে চীন মিয়ানমারের উপর দিয়ে বাণিজ্য করবে ভেবেছিল, সেটা এখনো সে ঠিকভাবে অ্যাক্টিভ করতে পারে নাই। তাহলে এই পথে করিডোর বানাবে কেমনে? আর প্রকৃতপক্ষে মিয়ানমার সংঘাত আসলে শেষ হওয়ার কোনো লক্ষণও নাই। অক্টোবর 2023-এ আরাকান আর্মি অপারেশন 1027 শুরু করে পুরো সামরিক ভারসাম্য বদলে দিয়েছে। চায়না এখানে জান্তা সরকার এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মধ্যে একটা যুদ্ধবিরতি করিয়েছিল, কিন্তু করিডোর যে অঞ্চল দিয়ে যাবে সেখানকার বড় শক্তি কিন্তু আরাকান আর্মি, আর এই আরাকান আর্মি সেই চুক্তির মধ্যে ছিল না। তো বুঝতেই পারতেছেন যে যারা আসলে চুক্তির মধ্যে নাই তারা এই অঞ্চলটাতে আছে। আবার একই দিকে এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে বিদ্রোহী গোষ্ঠীতে ভরপুর, তাই এই অঞ্চল দিয়ে চীনের যে কোনো রকম অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে আমেরিকা এবং ভারত কিন্তু এই অঞ্চলের অস্থিতিশীলতা কখনোই শেষ হতে দিবে না। মানে অর্থনৈতিক করিডোর চালু করতে হলে চীনকে আরাকান অঞ্চলে আমেরিকা, ভারত এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীকে একসাথে মোকাবেলা করে তারপর অবকাঠামো সাজাতে হবে। এইটা অনেক কঠিন কাজ, কারণ গত 5 থেকে 6 বছরে চীন কিন্তু মিয়ানমারে যে বিনিয়োগ করেছে সেটাই সে কার্যকর করতে পারতেছে না। তার মানে বুঝতেই পারতেছেন যে এত কিছু ম্যানেজ করে চট্টগ্রাম থেকে একেবারে মিয়ানমারের এই বন্দর পর্যন্ত এই পাহাড়ি পথে রাস্তা এবং রেলপথ নির্মাণ করতে হবে, সেটাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কেউ কেউ বলতেছেন অতি দ্রুত কাজ শুরু করা গেলেও এইটা 10 বছরের মধ্যেও শেষ হবে না। তবে নিরাপত্তা ব্যবস্থা করা গেলে সরু সড়ক পথে চীনে যাওয়ার ব্যাপারটা কয়েক বছরের মধ্যেই শুরু করা সম্ভব। আবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই করিডোর কিন্তু রোহিঙ্গা সংকটের সাথেও জড়িয়ে আছে। বাংলাদেশে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী আছে, যাদের সংখ্যা দিন দিন আরো বাড়তেছে, কারণ রাখাইনের সহিংসতা কিন্তু এখনো চলছে। আর ঢাকা স্পষ্ট করে দিয়েছে যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসনের শর্ত ছাড়া এই করিডোর নিয়ে অগ্রসর হওয়া কঠিন। কিন্তু সমস্যা হলো আরাকান আর্মি এখন রাখাইনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে, আর তাদের বিরুদ্ধেও রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিযোগ আছে। অর্থাৎ করিডোর চালু করার জন্য শুধু মিয়ানমারের শান্তি ফেরানো নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা কার্যকর ব্যবস্থাও দরকার, আর এই দুইটাই কিন্তু অনেক দূরের বিষয়। প্রশ্ন হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার কি কোনো সুযোগ নাই? আছে। চীন যদি ডাই হার্ড চেষ্টা করে তবে তারা এইটা হয়তো করতে পারবে, কারণ চীনের সেই সক্ষমতা আছে। প্রশ্ন হচ্ছে চীন কেন এইটা করতে চাইবে? প্রথমত মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় চীনের নিজেরই স্বার্থ আছে, কারণ চীনের চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের যে প্রকল্পগুলো আছে এগুলো কিন্তু মিয়ানমারের অস্থিতিশীলতার কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারকে সঙ্গে নিয়ে এই করিডোর গঠনে চীন দৃঢ় প্রতিজ্ঞ। আর চীন যদি সত্যিই মিয়ানমারে একটা টেকসই শান্তি মধ্যস্থতা করতে পারে তাহলে সেই পথ খুলতে পারে, আর এইটা চীন করতে চাইবে তার নিজের প্রয়োজনেই। দ্বিতীয়ত, বাংলাদেশ সঠিকভাবে করিডোর আলোচনাটাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে যুক্ত করতে পারে। চীন কিন্তু মিয়ানমারের সাথে যোগাযোগ রাখে, আর বাংলাদেশ সেই সম্পর্ককে লেভারেজ হিসেবে গ্রহণ করতে পারে। তৃতীয়ত, করিডোরের পুরো অংশ একসাথে না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা যায়। যে অংশগুলো শান্তিপূর্ণ সেখানে আগে কাজ শুরু হতে পারে, আর এইভাবে কিন্তু আস্তে আস্তে এই প্রকল্পটা বাস্তবায়নের পথে যাওয়া যেতে পারে। তবে এইটাও খুব একটা সহজ কাজ না। তবে শেষ কথা হচ্ছে, এই করিডোর প্রস্তাব একটা বড় বার্তা বহন করতেছে যে বাংলাদেশ এতদিন ভারত নির্ভর কূটনীতিতে অভ্যস্ত ছিল, এখন প্রথমবারের মতো ভারতকে পাশ কাটিয়ে সরাসরি চীনের সাথে একটা বৃহৎ অবকাঠামো সংযোগ নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কাগজের প্রস্তাব আর মাটির বাস্তবতা দুইটাই কিন্তু আলাদা জিনিস। মিয়ানমারের রাখাইনে যতদিন যুদ্ধ থাকবে ততদিন এই করিডোর একটা ভবিষ্যতের সম্ভাবনা হিসেবেই থেকে যাবে, বর্তমানের সমাধান হিসেবে নয়।